আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া। সাথে আছে আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই, ভৌতিক দুনিয়ার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে আপনাদের সবার পছন্দের ভৌতিক দুনিয়ার 197তম এপিসোড আজ প্রচার হতে চলেছে, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে ভীষণ রকম সুন্দর লাগবে। এর প্রধান কারণ হচ্ছে, নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু খুব স্পেশাল একটা শো এবং স্পেশাল একটা মানুষের ঘটনা কিন্তু আজকে শেয়ার হবে। নিশ্চয়ই সবাই অবগত আছেন অলরেডি, আর সেটা হচ্ছে রহিম কবিরাজের ঘটনা যে লেখেন আমাদের প্রিয় ভাই, আমাদের নাইম শেখ ভাই। তিনি কিন্তু আমাদেরকে আজকে থেকে আমাদের ভৌতিক দুনিয়াতেও কিন্তু তিনি জয়েন হয়ে আছেন, এবং আলহামদুলিল্লাহ তার কিন্তু দারুণ এক ঘটনা আমরা শুনবো, এবং মোটামুটি বলা যেতেই পারে যে ভয়াবহ রকম সুন্দর কিছু আমরা শুনতে চলেছি। এবং তার একটা কালো জাদুর স্টোরি আমরা শুনবো, তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং সেটা হচ্ছে মায়াবিনীর কালো জাদু। আশা করছি এই ঘটনা আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে, বিকজ ঘটনাটা অনেক বেশি ডার্ক, অনেক বেশি সাইকোলজিক্যাল হরর ব্যাপার স্যাপার আছে। আমি দেরিকে উপরে ঘটনা চলে যাবো। যাওয়ার আগে বলবো, আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন, ঘটনা পাঠাতে পারেন। ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠানোর দুটি আছে, একটা ইমেল আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডি হচ্ছে ভৌতিক দুনিয়া@gmail.com, আর আরেকটা হচ্ছে অবশ্যই নিশ্চয়ই জানেন, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 040009301111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, আমি সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডে, এবং অবশ্যই ঘটনাটা পুরোপুরি একটাই এপিসোড থাকছে, বিশাল লম্বা এপিসোড, মানে বিশাল লম্বা একটা ঘটনা। শুরু করছি আজকের এপিসোড। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, ভৌতিক দুনিয়ার চ্যানেলের কর্ণধার জেফরি ভাই এবং সকল শ্রোতা বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং আমার অনেক অনেক সালাম। আমার নাম মোহাম্মদ নাইম শেখ। আমার বাসা মুন্সিগঞ্জ, জেলা সিরাজদি খান থানার কোন একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করছি না। আমার দাদুর একটা ভুল এবং তারপর তার ভোগান্তিতে এবং আমি এবং আমার পরিবারকে, আমার দাদু আর আমার বড় ভাইয়ের জীবন আর আমার 5টা বছর নষ্ট করে দিতে হলো। আমাদের পরিবারের এই ঘটনাটি প্রায় 4 পর্বে শেয়ার করব, এবং 2টি পর্ব থাকবে আমার সাথে রিলেটেড, এবং 2টি পর্ব থাকবে আমার ভাইয়া বা আমার দাদুর সাথে রিলেটেড। ঘটনা থেকে বেরিয়ে এসে বলতে চাই, এই পুরো 4টি ঘটনা একসাথে শেয়ার করছি আমি জেফরি খান, এবং আশা করছি ঘটনাটি পুরোটাই এক এপিসোডে শুনতে পারবেন। চলে যাচ্ছে আমারও গল্পে। আমার এই ঘটনাটা যদি শেয়ার হয় তাহলে আরো অনেক ঘটনা শেয়ার করব। আমার দাদু এবং দাদুর ভাই কিভাবে মারা গেল তাও শেয়ার করব। আর আমার কাছে জানা আর চোখে দেখা আরো ভীষণ কিছু ঘটনা আছে। যদি গল্পটি সিলেক্ট হয় তাহলে আমায় জানাবেন, আমি সেগুলো শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমার পরিবারে বর্তমান আমার পরিবার সংখ্যা 9 জন। আমি, আমার স্ত্রী, আমার ভাই আর তার স্ত্রী, এবং আব্বা আর মা, আর আমার বড় আপু আর তার 2 সন্তান। আমরা 3 ভাই ছিলাম। ঘটনাচক্রে আমার এক ভাই মারা যায়। আমি একজন সৌদি আরব প্রবাসী, আর ভাইয়া এখন বাংলাদেশে। যখনকার ঘটনা বলছি তখন আমার এই মালয়েশিয়াতে ছিলাম, আর আমি সৌদি থেকে যেখান থেকে গল্পটি শেয়ার করছি। ঘটনা শুরু করবার আগে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি, কারণ আমি কখনো ইমেল দেখিনি। ঘটনা শুরু আজ থেকে প্রায় 5 বছর আগে থেকে। 2017 সালের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি একজন বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। ছাত্র হিসেবে খুব ভালো থাকার কারণে স্যার এবং বাসায় খুব আদর যত্ন পেতাম। তার উপর আবার পরিবারের ছোট ছেলে বলে কথা, একটু আদর তো একটু বেশি পাবো। আমার রাত জেগে পড়ার অভ্যাস ছিল। আমার পড়ার সময়সূচি ছিল রাত 9টা থেকে রাত 2টা পর্যন্ত। তারপর আমি ঘুমিয়ে যেতাম, আবার 7টায় উঠে যেতাম। 7টায় উঠে কোচিংয়ে যেতাম।
তো প্রতিদিন আমি রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আমি চিৎকার দিয়ে উঠি। আমার বাবা মা বোন সাথে সাথে দৌড়ে আসে, যে আমার কি হলো, কেন চিৎকার করলাম সেটা দেখতে চলে আসে। আমার কিছুতেই যেন মনে পড়ছিল না আমি স্বপ্নে কি দেখেছিলাম আর কেনই বা চিৎকার করে উঠলাম। মা আমায় জিজ্ঞেস করলো কেন চিৎকার করলাম। আমি মাকে বললাম কি জানি স্বপ্নে কি দেখেছি, কিন্তু কি দেখেছি মনে করতে পারছি না। আপু সাথে সাথে ধমক দিয়ে বলল, তোমার ছেলেকে আরো একটা আহাত দেখতে দাও, আহাত দেখবে আর খারাপ খারাপ স্বপ্ন দেখবে। এ বলে আমার বাবা মা রীতিমতো বকাবকি শুরু করলো। তারপর সকালে কোচিং এ যাব, সেজন্য 6টায় ঘুম থেকে উঠলাম এবং খাটের থেকে নামতে যাব। এমন সময় যে খাটের নিচ থেকে একটা সাদা বর্ণের সাপ, এমন সাপ আমি কখনো দেখিনি, লম্বায় প্রায় 6 ফুট হবে। আমি দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি কান্না করতে করতে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি। আপু তখন বলল, আরে এগুলো কিছু না, ওই স্কুলে না যাওয়ার ঠান্ডা আর কি। আমাকে তখন প্রচুর বকাবকি করলো। আমার তখন খুব বেশি রাগ ওঠে, কিন্তু কিছু না বলে রেডি হয়ে স্কুলে চলে যায়। স্কুলে চলে যাওয়ার পর স্কুল স্যার ম্যাডামরা পড়া জিজ্ঞেস করে, কিন্তু আমি যেন কিছুই বলতে পারছিলাম না। আমি তো কাল রাত্রে সব পড়লাম, তাহলে ভুলে গেলাম কিভাবে? ঘটনা শুধু সেদিন হলে ভালো হতো, কিন্তু এখান থেকে যে জীবন আমার একেবারে ধীরে ধীরে নরক হয়ে যাওয়ার প্ল্যান করছিল সেটা আমি বুঝতে পারিনি। তারপর এমন করে প্রতিদিন রাতে এমন স্বপ্ন দেখতাম আর চিৎকার করে উঠলাম। লেখাপড়াও আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। রাত্রে যা পড়তাম সব সকালে ভুলে যেতাম। সহপাঠীদের সাথে শুধুমাত্র মারামারি করতাম। বাসায় স্যার সহপাঠীদের বাবা মায়ের বিচার আসতে শুরু করলো। এভাবে দেখতে দেখতে টেস্ট পরীক্ষা চলে আসলো, আর জীবনের প্রথম সেই টেস্ট পরীক্ষায় ফেল করলাম। ছাত্র ভালো ছিলাম, আর স্যারদের সাথে খুব ভালো সম্পর্ক থাকায় তারা ফেল করার পরেও এসএসসি এক্সামের জন্য সিলেক্ট করলো, কিন্তু তাও সে পরীক্ষায় দ্বিতীয়বারের মতো ফেল করলাম। তারপর আবারও 10ম শ্রেণীতে ভর্তি করা হলো। রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া, আস্তে আস্তে বইয়ের সাথে সম্পর্ক ত্যাগ করে ফেললাম। পড়ায় মন বসতো না, আস্তে আস্তে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাচ্ছিলাম। একদিন আমার খালাতো বোন আর তার স্বামী আমাদের বাসায় বেড়াতে আসে। মায়ের মুখে এগুলো শুনে রীতিমতো আমরা পুরো হতভম্ব হয়ে যায় এবং অবাক যে নাইমের এমন অবস্থা হলো কিভাবে, ও তো এমন ছিল না। তারপর দুলাভাই মাকে বলল, আবার যে না একটা হুজুর আছে, তার কাছে নাইমকে নিয়ে চলুন, সেটা ভালো হবে। মা তখন বললেন, কি আর করা বাবা, চিন্তা করবেন না, আমি আঙ্কেলকে বুঝাবো। তারপর দুলাভাই বাবাকে বুঝিয়ে আমায় নিয়ে যান আব্দুল্লাহপুরের একটা হুজুরের কাছে। উনি দুলাভাইকে কিছু জিনিসের নাম রেখে দিয়ে বললেন, এগুলো নিয়ে আসেন। এগুলো তারপর দুলাভাই নিয়ে আসেন। তারপরে জিনিসগুলো হুজুর নিয়ে এসে বললেন, আপনারা 20 মিনিট বসুন, আমি আসতেছি, কেমন? এসে নি তারপর বলতেছি, ঠিক আছে? 20 মিনিট পর হুজুর আসলো এবং তার পুরো শরীর যেন ঘেমেছিল এবং এসে বলল, আপনারা চলে যান, চলে যান, আপনার ছেলের সমস্যা আমি সমাধান করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আপনারা চলে যান, ওকে গাড়িতে নিয়ে যান, প্লিজ নিয়ে যান। দুলাভাই জিজ্ঞেস করলো, আরে কি হয়েছে সেটা তো বলবেন, তারপর না যাবো। হুজুর ভয়ের তো কণ্ঠে বলতে থাকে, আমি বলতে পারবো না, আমি বলতে পারতাম না। তারপর সেখান থেকে আমরা সবাই চলে আসি, আর এখান থেকে বলতো আমার ঘটনার সূত্রপাত। সবাইকে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল, কেউ মিস করবেন না একটা ওয়ার্ডও। তো সেখান থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়, এসে কোন রকম শুয়ে ঘুমিয়ে পড়ি। তার কিছুক্ষণ পরেই চিৎকার করে লাফ দিয়ে উঠি। সবাই আমার রুমে চলে আসে, আর সেদিন প্রথমবারের মতো আমার স্বপ্নের কথা মনে থাকে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না। মা পানি দিয়ে বললেন, পানি খা বাবা, তুই এমন কেন করতেছস? মা কেঁদে কেঁদে আমায় জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন যে ওই হুজুর কেন আমাদের আর কিছু না বলে পাঠালো, আর তুই প্রতিদিন কেন এমন করছিস বাবা? কিছু খাস না, ঘুমালে এমন করছিস, শুকিয়ে যাচ্ছিস, শরীর দিকে একটু চেয়ে দেখ। মা বাবাকে বলল, তুমি আমার ছেলের জন্য কিছু একটা করো, আমি এক ছেলের হারাইছি, আর এক ছেলের আমি হারাতে পারবো না। আমি স্বপ্নে যা দেখলাম তা আমি সমস্ত ঘটনা খুলে পড়ি, আর তা শুনে আমার বাবা হতভম্ব হয়ে গেল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বাবার সাথে সাথে বলল, তোর সমস্যা আমি বুঝতে পেরেছি, কাল তোকে নিয়ে মুক্তারপুর যাবো, ঠিক আছে? মা বাবাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? বাবা তখন বললেন, তুমি কি এখনো সবকিছু শুনে বুঝতে পারোনি? তোমার ছেলের কি হয়েছে? বউর কথা বলে গেছো? হ্যাঁ,
আমার বাবার কথা কি ভুলে গেছো তুমি? মা তখন বললেন, মানে মোহন আর তোমার বাবার সাথে এটার কি সম্পর্ক? সব তো ঠিক হয়ে গেছে 22 বছর আগে, আর ওকে তো বন্দি করা হয়েছে। বাবা তখন বলল, আমি কিছু বুঝতে পারছি না, আমার ভীষণ ভয় করছে যদি ও তখন হয়। কাল নাইমকে নিয়ে মুক্তারপুর যেতে হবে, অবশ্যই যেতে হবে আমাকে। আমি রীতিমতো হতভম্ব দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছি। আমি এসে জিজ্ঞেস করব এমন সময় বাবা বলে উঠলেন, কাল মুক্তারপুর যাবো, তো শরীর বন্ধ করে ঘুমিয়ে আয়, ঠিক আছে? স্বপ্নে আমি যা দেখলাম তা হলো, একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার দুপাশে বাঁশ বাগানের মতো ছিল, প্রচুর বাঁশ গাছ। কিছুক্ষণ হাঁটার পর আমি দেখতে পেলাম রাস্তার পাশে একটা অপূর্ব সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটার শরীর থেকে অসাধারণ একটা ঘ্রাণ বাতাসের সাথে ভেসে ভেসে আসছে। আমি মেয়েটাকে ডাক দিলাম, এই যে শুনছেন, কে আপনি, আর এখানে কি করছেন? আমার দিকে মেয়েটা ঘুরে তাকালো। আমি মেয়েটার মুখ থেকে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। এত সুন্দর একটা মেয়ে। মেয়েটা বলল, আমি জানি, মহারানী মায়াবতী। আমি তখন বললাম, মহারানী? কোন দেশের মহারানী আপনি? মেয়েটা তখন বলল, এত কিছু জেনে তুমি কি করবে? এই বলে মেয়েটা ধীরে ধীরে আমার কাছে আসলো, একদম কাছে চলে আসলো। আমি কিছু বলতে পারছিলাম না, নড়াচড়া করতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আমার কি যেন পেঁচিয়ে ধরেছে। আমি নিচে তাকাতেই দেখি মেয়েটার নিচের অংশ কোনো মানুষের অংশ না, এটা একটা বিশাল সাপের লেজ অংশ, আর সেই লেজ দিয়ে আমার সে পেঁচিয়ে ধরেছে। আর সে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো, আর আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। তখন আমার একদম দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো। ঠিক তখনই সে আমার ছেড়ে দিল, আর আমি চিৎকার করে ঘুম থেকে উঠে যাই। তারপর থেকে আমি ঘুমাতে যাব। এমন সময় আমি বুঝতে পারি যে আমার হাতের উপরে অংশ, মানে আমার কাঁধের অংশে প্রচুর পরিমাণে ব্যথা করছে। আমি কোনো রকমের শরীরটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। তারপর দিন আমি, বাবা আর মা, আমরা 3 জন মুক্তারপুর চলে গেলাম। সেখানে একটা কবিরাজের কাছে নিয়ে গেছে। সেটা বুঝতে পারলাম এত মানুষ তার কাছে নানা রকম সমস্যা নিয়ে আসে। আমি যাওয়ার পর কিছুক্ষণ বসে থাকার পর আমায় ডাকানো হলো। আমি যাওয়ার পর বলে উঠলো, তোর কি সমস্যা? আমি বুঝতে পারছি। আমার বাবাকে বলল, আগামী শনিবার নিয়ে আসবে, কেমন? বাবা তাকে বলল, কিন্তু ওর ঘুমে অনেক সমস্যা হয়, যদি ঘুমের মধ্যে আবার ছেলেটাকে কিছু করে ফেলে তখন তো কিছু করতে পারবো না। কবিরাজ তখন বললেন, সমস্যা নেই, এই জাহাজের পানি বোতল নিয়ে যা, ঠিক আছে? আয়তাল করছে, আর 3 কুল পরে পানিতে ফু দিয়ে পানিতে রীতিমতো ছিটিয়ে দিবি, হ্যাঁ? আর ঘুমানোর আগে এখান থেকে একটু পানি খাইয়ে দিবি, তাহলে কোনো সমস্যা হবে না। বাসায় আসার জন্য গাড়িতে উঠেছি। যাদের সিরাজদি খান থানা বা তার কাছাকাছি বাসা আছে তারা নিশ্চয়ই চিনবেন সে জায়গাটি, যে জায়গাটির কথা আমি বলবো। মালখান্দার ঘর থেকে একটু এগিয়ে কাকাল নদী একটা জায়গা আছে, ওখানে বিদ্যুৎ উৎপাদন করার অফিসের কাছাকাছি ব্রিজটা পার হওয়ার পর আমি দেখতে পাই বিশাল দেহের একটা 3 মাথার সাপ দাঁড়িয়ে আছে। আমি বাবাকে বললাম, বাবা, ও বাবা। সামনে ওটা কি বাবা? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বাবা। বাবা বলতে থাকে, আরে কিছু না বাবা, কিছু না, ওখানে কিছু নেই, দেখ তাকে দেখ, কিছু নেই, কিছু নেই। আমি বললাম, তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি দেখতে পাচ্ছ না? ওই তো রাস্তার মাঝে, দেখো না। আমি আবারও যখন দেখতে যাব ঠিক তখনই দেখি সেখানে কিছুই নেই। আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বা আসলে মা তো মাই হয়, মায়ের মন সন্তানের জন্য কাঁদবে, তাকে যতই বোঝানো হোক না কেন। বাবা মাকে বলল, চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো, তুমি কেঁদে ছেলেটাকে আরো ভয় পাই দিচ্ছ। কিছু হবে না আবার ছেলের, এটা তোমার কাছে আমার ওয়াদা থাকলো, ঠিক আছে? আমি আমার বাবার বড় ছেলেটাকে হারিয়েছি, ওকে আমি হারাতে দেবো না, কোনোভাবেই না। আমার জীবন দিয়ে হলো আমি আমার ছেলেকে রক্ষা করব। তারপর প্রায় 15 থেকে 20 মিনিটের ভেতরে আমরা বাসায় চলে আসি। আমি বাসায় এসে জিজ্ঞেস করি, কে এই মায়াবিনী? আর তোমরা বারবার কেন বলছো যে ভাই আর দাদুকে হারিয়েছ? তোমরা তো বলেছিলে যে দাদু আর ভাইয়া অসুস্থ হয়ে মারা গেছে, তাহলে কি সব মিথ্যে ছিল? সবকিছু খুলে বলো। তারপর বাবা সবকিছু আমায় খুলে বললো কিভাবে এই মায়াবতীর মায়াজালে ফেসে আমার দাদু আর ভাইয়া তাদের জীবন হারিয়েছেন। যাই হোক, ঘটনায় আসা যাক। তারপর কিছু খাবার খাই। সারা বাড়িতে মা
পানি ছিটিয়ে দেয় আর আমায় পানি খাইয়ে দেয়। তারপর আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি। বাবা সেদিন আমার সাথে ঘুমালো, আর সেদিন আর তার পরের দিন তেমন কোনো সমস্যা হয়নি, আর আমি বাসা থেকেও বের হইনি। তারপর আমাকে শনিবার আবারও সেখানে নিয়ে যাওয়া হলো। রাত তখন 11টার পর হবে। আমাকে কোন একটা বৃত্তের ভেতরে বসানো হলো। তারপর কবিরাজ কিছু আমল করে আবার সেই অ্যান্টিটাকে ডাকানো হলো। অ্যান্টিটা আমার শরীরের উপরে রীতিমতো ভর করলো। কবিরাজ অ্যান্টিটাকে জিজ্ঞেস করলো, তুই আবার কেন এসেছিস? কেন এসেছিস? আর তুই মুক্ত হয়ে গেলি কিভাবে? সত্যি করে বল, তোকে তো আমার ওস্তাদ বন্ধু করেছিল। অ্যান্টিটা মানে আমি তখন বলে উঠলাম, তুই কবিরাজ করছিস? কিভাবে কিভাবে হয়েছিস? কিভাবে মুক্তি পেলাম সেটা তুই বলতে পারছিস না? আচ্ছা কবিরাজ, আমায় তুই যখন ডাকলি তার শোন, বেশি কথা বলবো না, একটা কথা বলবো আমি আর সেটা হচ্ছে বন্ধ কর। আর যাই কর, এদের পরিবারের সব পুরুষ আমার হাতি মরবে, আমি ছাড়া কেউ মরতে পারবে না। আর হ্যাঁ, ওর আরেকটা ছেলে আছে না, মালয়েশিয়াতে থাকে। আচ্ছা একবার ভাব, সে ছেলে তো গাড়ি চালায়, ড্রাইভার, তাই না? গাড়ি চালাতে চালাতে যদি খাতে পড়ে যায় তবে কেমন হয় বলতো? আরে বল না কবিরাজ, ওটাকে মারবো, কিন্তু এখন না, আগে এটাকে তো হজম করি। এই যে দেখ, আমি যে টানা 29টা বছর ওদের ছিলাম, আমার চামচারা চাইলে ওদের হজম করে ফেলতে পারতো, কিন্তু কেন করেনি বলতো? এই বলে রাগে যেন রীতিমতো গজ গজ করতে থাকি, এবং আমার ভেতর থেকে সে অ্যান্টিটা আরো বললো, এই পরিবার আমার শিকার, আমি ছড়া যে আসবে সে মরবে, ওদের শুধু আমি মারবো, তাও একটা একটা করে ধীরে ধীরে মারবো। এই বলে সে এন্ট্রিটা আমাকে ছেড়ে চলে যায়। আমি মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। শরীর খুব ব্যথা করছিল। তারপর কবিরাজ একটা তাবিজ পরিয়ে দেয়। কিছুদিন বেশ ভালোই যায়। একদিন পুকুরে গোসল করার সময় তাবিজটা খুলে কোথাও যেন পড়ে যায়। আমি আব্বুকে এবং আম্মুকে কথাটা জানাতে ভুলে যাই। তো সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর প্রায় 9 দিন পর আমার জ্ঞান ফিরে আসে। এই 9 দিন আমার সাথে কি কি ঘটেছে আর আমি কি কি করি সেটা আমার আপু বলে, আর আমি আমার আপুর ভাষায় বলছি। আমি ঘুমিয়ে যাওয়ার পর রাত 3টা হবে। তখন আমি জোরে জোরে মেলি কণ্ঠে গান শুনতে শুরু করি। সবার ঘুমে ডিস্টার্ব হচ্ছিল, তাই আমায় বকার জন্য রীতিমতো আব্বু আসে এবং তোর রুমের লাইটটা চালিয়ে দেখে তুই বসে বসে গান করছিস। আব্বু তোকে ধমক দেয়, তুই থামছিলি না জানিস, চোখ বুঝে গান গাচ্ছিস তো গান গাচ্ছিস। তোকে সে ধাক্কা দিতে যাবো আপু, তখনই তুই আপুকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিস। শব্দ শুনে রীতিমতো আমি চলে আসি, এবং আমরা আসার পর তুই আমার নাম ধরে বলছিলি, তোর বাপটা নিয়ে যা, তো আমার কানে ডিস্টার্ব করছে, তাও মিলি কণ্ঠে বলছিলি। তখন আমাদের আর বুঝতে বাকি রইল না সে আসলে কে। তারপর পাশে থেকে কিছু লোককে ডেকে তোকে বেঁধে রাখা হয়। কবিরাজ কল দিলে বলল যে কাল বিকালে আসবে। সকাল হওয়ার পর আমি আবার খেতে বসি। তুই এসে বললি যে আপু ভাত দে, তো আমি ভাত বেড়ে দেই। আমার হঠাৎ তখন মনে পড়ে তোকে না রুমে বেঁধে রেখেছি। আমি মাথা উপরে করতে দেখি তুই নেই, ভাত যেমনকার তেমনই আছে। আমি ভাত তো বেড়ে দিলাম, সে ভাত গেল কোথায়? বিকালে কবিরাজ আসে, আর তার সাথে আরো 2জন লোক আসে জানিস। কবিরাজ বাড়িতে ঢোকার আগে দেখতে পায় আমাদের বাড়িতে একটা বিশাল আকারের সাপ পুরো বাড়িটাকে পেঁচিয়ে ধরে রেখেছে, আর তার মাথাটা রীতিমতো বাড়ির উপরে একটানা 3টা মাথাওয়ালা সাপ। এবং কবিরাজ দোয়া পড়তে পড়তে শুরু করলো, তুই তো পাথানো ছিলি। কবিরাজের ঢুকতেই তুই মেলি কণ্ঠে বলিস, আসছে, চামচাটা এসেছে, আমাকে তাড়াতে এসেছে। কবিরাজ তখন বলল, চুপ শয়তান। এই বলে রীতিমতো সুরা পড়তে থাকে, চঞ্চল পানি ছিটিয়ে মারে। তখন তুই বলিস, এটুকু নাকি কিছু আছে শামচা, বল না আরো কিছু আছে, মোবাইলটা একটু বের করে রাখ, তোর বউ যে একটু পুরো কল দিবে তোকে, প্রেম আলাপ করে কিনা দেখবি। সত্যি সত্যি সাথে তো কবিরাজের একটা ফোন আসে। কবিরাজের বউ তখন বলল, তোমার মেয়ে তো পাগল হয়ে গেছে, ওরকম করে ঘরে বসে আছে। তখন তুই বললি, কি রে কেমন দিলাম? হ্যাঁ, এখন ঘরে একটু পরে বাইরে চলে যা, ঠিক আছে? কেমন হয় বলতো যদি বাইরে চলে যায় উলঙ্গ হয়ে? কবিরাজ তখন বলল, শয়তান তুই জয় কর, আমাকে ভয় দেখাতে পারবি না, আমার সাথে এক আল্লাহ আছে।
বলে সূরা পড়তে শুরু করে এবং তোর কানে হাতে রীতিমতো ফু দিতে থাকে এবং বলল, আমি আগামী রোববার আসবো, আর সেদিন আমি এটা একটা বিহিত করে ছাড়বো, ঠিক আছে? আজ আমি চলে যাচ্ছি, আর ওকে বেঁধে রাখুন, ঠিক আছে? এই বলে কবিরাজ চলে যায়। সেদিন আর তারপর 2 দিন ভালোই কেটে যায়। তারপর ঘটে এক ভয়াবহ কাণ্ড। আমি তোর 2 মাসের ভাগনা আর আম্মু একসাথে শুয়েছিলাম। তুই কোথা থেকে যেন আগুন নিয়ে এসে আমাদের মশাইতে লাগিয়ে দিস। তারপর তুই নিজে চিৎকার করছিলি আর হাসছিলি। আমাদের চিৎকার শুনে আব্বু এসে পানি দিয়ে দেয়, আগুন নিভায়, কিন্তু তুই ওখানে ছুটছিলি কিভাবে আমরা কিছুই যেন বুঝতে পারছিলাম না। এই ভাবতে ভাবতে দেখি তুই নেই। তোর রুমে গিয়ে দেখি তুই তো বাঁধানো। আব্বুর সাথে সাথে কবিরাজকে ফোন দেয়। কবিরাজ বলল, কালকে আবার 2 জন ছাত্র পাঠাচ্ছে, ঠিক আছে? ওরা কিছু দেবে, ওগুলো আপনাদের সবার রুমের দরজার সামনে বেঁধে রাখবেন, কেমন? তাহলে ওই মায়াবিনী আর আপনাদের মায়া দেখাতে পারবে না। কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকবে না, আর মাত্র 5 দিন। আমি তো একটা বিহিত করে ছাড়বো, যাই হয়ে যাক না কেন। পরের সকালে 2 জন লোক এসে সেগুলো নিয়ে যায় এবং 5 দিন তেমন কিছু হয় না। 5 দিন পর কবিরাজ, আব্বু আর তার 2 জন ছাত্র রুমে চলে আসে, আর কবিরাজ তোকে একটা গোল চক্রের মধ্যে বসিয়ে দেয়, আর চক্রটি মূলত সিঁদুর দিয়ে আঁকানো ছিল। কবিরাজের পর বলল, এই তুই এই পরিবারকে ছাড়বি কিনা বল, সত্যি করে বল। তুই তখন বলিস, মানে তোর ভেতরে থাকা সেই মায়াবিনী বলল, যাবো, আমি এসে একটু মারবো না, আর ওদের পরিবারের কাউকে মারবো না। কবিরাজ তখন বলল, এখন লাইন আসছস তো চলে যা, এই পরিবারের কাছেও আসবি না। ওর দাদা যে ভুল করেছে তার শাস্তি ওদের কেন দিবি? হ্যাঁ। তখন সে বলে উঠল, চামচা রে চামচা, আমার পুরো কথাটা না শুনে ভাষণ দেওয়া শুরু করেছিস। আমি মারবো না বলেছি, ছাড়বো তো বলি নাই। কবিরাজ তখন বলল, মানে কি বলিস তুই? তোর ভিতর থেকে সে মায়াবিনী ভয়ঙ্কর কণ্ঠে বলল, মানে করিস না তো। শোন, এই ছেলেটাকে আমার অনেক ভালো লেগেছে, সেটা অনেক ধৈর্যশীল, আর ওর মাঝে থেকে যেটা আছে অন্য কেউ হলে এতক্ষণ মারা যেত। আর বড় ছেলে আমার লেজের ঝাঁতা খেয়ে মরে গেছে, কিন্তু ওকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার সাথে ওকে নিয়ে যাব, আর যদি না দেস তো আমি এখানে কিন্তু ওর সাথে থেকে যাব। কবিরাজ তখন বলল, ওর সাথে থাকবি? দাঁড়া, এই তোরা 2 জন ওরে শক্ত করে দত্ত, আমি টাকাই দিছি, ঠিক আছে? তারপর কবিরাজ তোয়া পড়তে শুরু করলো, কিছু একটা করতে থাকে। তখন তুই পুলিশ, আমায় বন্দি করবি কর, কিন্তু আমায় মারতে পারবি না। আমি যতদিন বাঁচবো এই ছেলে আমার সুবন্ধী হয়ে থাকবে। এই ছেলে যদি আমি ছাড়া অন্য কাউকে, কোনো মেয়েকে আমার মন দেয়, আমি আবার ফিরে আসবো আমার বন্দিশালা থেকে। তারপর বড়ি পাতা তোর মুখে দিয়ে দেয়, আর তুই অজ্ঞান হয়ে পড়ে যাস। আর কবিরাজ যে হাত দিয়ে সে বড়ি পাতাটা ধরেছিল, সে হাত কবিরাজ আর নাড়াতে পারছিল না। পরে তোকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো এখন একদম ঠিক আছিস, কিন্তু কবিরাজ সে হাতটা একবারে প্যারালাইজড হয়ে গেছে। আর মায়াবিনীকে বোতলে বন্দি করতে হয়। মায়াবিনীকে বোতলে বন্দি করার পর আমার দিন বেশ ভালোই কাটছিল। এভাবে দেখতে দেখতে 2 বছর কেটে যায়। কখন যে 2 বছর পার হয়ে গেছিল বুঝতেই পারেনি। আসলে মানুষের যখন একটু ভালো সময় যায়, তখন সে খারাপ সময়গুলো কিন্তু দ্রুত ওভারকাম করে ফেলে। হঠাৎ করে ফেসবুকে আমার সাথে একটা মেয়ের পরিচয় হয়। আমি পোস্ট করলে মেয়েটা আমার পোস্টে সব সময় আগে লাইক দিত এবং কমেন্ট করতো, যা আমিও করতাম। কমেন্ট বক্স থেকে কখন যে ইনবক্সে চলে আসি আমি বুঝতেই পারিনি। মেয়েটার বাসা ছিল আমাদের পাশের গ্রামে। মেয়েটার নাম ছিল রাফিয়া, ছদ্মনাম। 9ম শ্রেণীর ছাত্রী ছিল সে, এবং মেয়েটার প্রতি আমি দুর্বল হয়ে পড়ি, আর মেয়েটাও আমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আমি একজন পুরুষ মানুষ, বিপরীত লিঙ্গের প্রতি আমার আকর্ষণ থাকবে, এটাই তো স্বাভাবিক। মেয়েটা আমার প্রতি প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। মেয়েটাকে আমি অনেক বোঝাতাম, আমি ওকে বলতাম, আমি যে তোমায় ভালোবাসি না সেটা কিন্তু না, কিন্তু আমার পক্ষে তোমার সাথে সম্পর্কে জড়ানো সম্ভব না। মেয়েটাকে আমি আমার অতীত সম্পর্কে সমস্ত ঘটনা খুলে বলি, তাও মেয়েটা নাচর বাঁধতাম। অবশেষে তার ভালোবাসার মানুষের কাছে হার মেরে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। বেশি ভালোই কাটছিল দিনকাল, কিন্তু মেয়েটার প্রতিও আমি প্রচুর দুর্বল হতে থাকি। বলতে পারেন, একজন পাগল প্রেমিক হয়ে যায়। দেখতে দেখতে এভাবে 3টা মাস কেটে যায়।
আমাদের সবকিছু ঠিকঠাক চলছিল। প্রতিদিনের মতো সেদিনও সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই যে আমার ড্রেসিং টেবিলের আয়নাতে লাল কিছুটা দিয়ে লেখা আই এম ব্যাক ডিয়ার। আমি ভাবি আপু হয়তো বা দুষ্টুমি করে এটা লিখেছে। আম্মুকে ডাক দিয়ে দেখায়, আপুকে বকা শোনায়। আপু বারবার বলছিল আমি কিছু করিনি, আজ সকালে তো আমি রুমেই আসিনি, তাহলে আমি কিভাবে কি করব? আম্মু আর আমি ভাবলাম হয়তোবা বকার ভয় মিথ্যা বলছে। তারপর দেখতে দেখতে আরো 7 থেকে 8টা দিন যেন চলে যায়। আমি রাতে ঘুমাচ্ছিলাম, আমি তখন একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা অনেকটা এমন হলো যে আমি যেন একটা নির্জন রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিলাম। আমি দেখতে পাই একটা ছোট সাপ ইতিমধ্যে আমার গাড়ির সামনে চলে আসে। সাপটিকে বাঁচাতে গিয়ে আমার রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খায়। আমি বাইক থেকে পড়ে যাই, আর বাইক থেকে পড়ে গিয়ে আমি গড়িয়ে পানিতে গিয়ে পড়ি। হাতে প্রচন্ড ব্যথা পাই। তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখতে পাই যে স্বপ্নে দেখা যেখানে যেখানে আমি ব্যথা পেয়েছি সেখানে আমার ছিলে গেছে। আমি আমার স্বপ্ন ভেবে কিছুই বলি না, ভাবি শরীর বন্ধ হয়ে ঘুম আসেনি, তাই হয়তোবা এমন খারাপ স্বপ্ন দেখছি। আমি তখনও বুঝতে পারিনি যে সেটা আবার ফিরে এসেছে। সামনে আমার জন্য একটা ভয়াবহ ঘূর্ণিঝড় অপেক্ষা করছে। প্রতিদিনের মতো ঘুম ভাঙার পর রাফিয়াকে কল করি আর বেশ কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হই। তারপর আরো 3টা দিন চলে যায়। প্রায় 3 দিন পর আমিও শুনতে পাই, সেটা শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না, আর সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। রাফিয়া ফাঁস দিয়েছে, ও নাকি এই পৃথিবীতে নেই আর। আমাদের মাঝে তো সবকিছু ঠিকঠাক ছিল, কোনো ঝগড়া ছিল না। আমি পাগলের মতো ছুটে ওদের বাসায় চলে যাই। দেখি বাড়িতে ইতিমধ্যে পুলিশ চলে এসেছে। আমার রাফিয়া ফোনের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। আমি একদম পাগল উন্মাদ হয়ে যায়। আমি কি করছিলাম, কি করব, কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। আমি একদম জ্ঞান শূন্য হয়ে পড়ি। আমি দৌড়ে রাফিয়ার পা ধরে নামানোর চেষ্টা করি। তখন ওর বাবা পুলিশ এসে আমাকে আটকায় আর আমাকে তাড়াহুড়ো করে ধরে নিয়ে রাখতে পারছিল না। আমি চিৎকার করে বলতে থাকি, আমার রাফিয়া আমার কিছু করতে পারে না, আমার ছেড়ে যেতে পারে না। ওর বাবা তখন আমার নামে এফআইআর করলো। পরে পুলিশ আমায় ধরে নিয়ে যায়। পুলিশ তদন্ত করে জানতে পারে সেখানে আমার কোনো হাত ছিল না। আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তারপর আমার বাসায় নিয়ে আসা হলো। আমি কিছু খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না ঠিকঠাক মতো। সারাক্ষণ কান্নাকাটি করতাম আর ভাবতাম রাফিয়া আমায় ছেড়ে কেন গেল, কি অপরাধ ছিল আমার, সে আমায় একা করে চলে গেল। আমি রুমে বসেছিলাম আর কান্না করছিলাম। হঠাৎ একটা বেবি কণ্ঠ শুনতে পাই, কলেজা তুমি কান্না করছো না? তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না? কি ব্যাপার? এটা তো আমার রাফিয়ার কণ্ঠ। আমি মাথা উঁচু করে দেখতে পাই আমার রাফিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। তার সব শরীরে দাঁড়িয়ে আছে। তার চেহারাটা কতটা সুন্দর লাগছিল। আমি বললাম, রাফিয়া তুমি এসেছো? রাফিয়া বলল, হ্যাঁ আমি তো চলে এসেছি, তোমার কাছে এসেছি। তোমার থেকে আমাকে দূরে সরাতে কে পারবে বলো? তোমার ভালোবাসা আবারও আমায় তোমার কাছে নিয়ে আসছে। সে আমার পাশে এসে বসে আর তার শরীরে সেই গন্ধটা আসছে। আমি যেন ভুলে যাই যে রাফিয়া তো আর নেই, ও কখনো ফিরে আসতে পারবে না। আমরা অনেকক্ষণ গল্প করি, তারপর সে চলে যায় আর বলে যায় যে আমি তোমার কাছে যে এসেছি কাউকে কিচ্ছু বলবা না, তাহলে কিন্তু আমি আর আসবো না। আর কেউ জানতে পারলে আমায় তোমার থেকে দূরে সরিয়ে দেবে। তুমি কি সেটা চাও? আমি তখন বললাম, না আমি কাউকে বলবো না। আর হ্যাঁ, তুমি এখন গিয়ে খাবে আর ঘুমাবে, আমি এখন তোমায় জাগিয়ে দেব। আমি তখন হাসি মুখে মার কাছে যাই আর আম্মুকে বললাম, মা ভাত দাও, আমি ভাত খাবো। মা তখন পুরোপুরি হতভম্ব হয়ে গেল। আমি কতদিন পর রুম থেকে বের হলাম এবং আম্মুকে বলেছি খাবার দিতে। একজন মা আর কি চায়, সন্তানের মুখে হাসিটাই তো চায়। মা খুশি হয়ে ভাত পেরে আমার খাইয়ে দিল। তারপর আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। তার 3 ঘন্টা পরে রীতিমতো রাফিয়া আমার রুমে চলে আসে। রুমটা তার শরীরে সেই মিষ্টি সুঘ্রাণটা যেন ভেসে ওঠে। আমার ঘুম ভেঙে যায়। দেখি রাফিয়া আমার বালিশের পাশে বসে আছে। আমি তখন বললাম, তুমি এসেছো? রাফিয়া তখন বলল, হ্যাঁ আমি চলে এসেছি। তারপর আমরা বেশ কিছুক্ষণ কথা বলি, তারপর আবারও রাফিয়া চলে যায়। এভাবে বেশ কিছুদিন চলছিল। রাফিয়া আসে আর কথা বলে, কিছুক্ষণ কথা বলে তারপর চলে যায়।
এর মাঝে আপু আর আম্মু খেয়াল করলো আমি রুম লাগিয়ে কার সাথে যেন কথা বলছি এবং ফিস ফিস করে কথা বলছি, একা একা কথা বলছি। আপু আমায় জিজ্ঞেস করলো, কার সাথে এত কথা বলিস তুই, বলতো কি হয়েছে তোর? মাঝে মাঝে দেখি তুই একা একা ফিস ফিস করে কথা বলছিস, হাসছিস, কিন্তু কি হয়েছে ভাই বলতো? আমার মুখ ফসকে বেরিয়ে যায় রাফিয়া। আপু তখন বললো, মানে? আমি তখন বললাম, কিছু না, বাদ দে। আপু আপু আম্মু যেভাবে রাফিয়াকে এখনো ভুলতে পারেনি, তার জন্য বোধহয় এমনটা হচ্ছে। তারপর তারা ঢাকার কোনো একটা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার দেখে, পরীক্ষা করে জানায় যে তেমন কিছু হয়নি, কোনো না কোনো কিছু তো ধরা পড়ছে না। তারপর ডাক্তার কি ওষুধ খেতে দেয় আর বলল যে ওই ওষুধগুলো খেয়ে ঠিকঠাক মতো ঘুমালে ঠিক হয়ে যাবে। ওষুধগুলো খেলে শুধু ঘুম আসতো। জানি না ওই ওষুধগুলো কি ছিল। রাফিয়া আসে আবার সবার কাছে আর বলল, দেখেছো তোমার ডাক্তারের কাছে নিয়েছে, কেন বলেছিল আমার নাম? আমি তখন বললাম, সরি, ভুলে গেছে, মুখ ফসকে বেরিয়ে পড়েছিল কথাটা। তোমার কতটা শয়তান দেখেছো। আমি বললাম, যাক বাদ দাও। তারপর আমার কথা বলি, মানে সমস্যা যেন দিন দিন বেড়ে যাচ্ছিল। সবাই আমাকে পাগল ভাবতে শুরু করলো। ডাক্তারের কাছে নিচ্ছিল, কোনো লাভ হচ্ছিল না। একদিন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিলাম আর রাফিয়ার সাথে কথা বলছিলাম। সে সময় আম্মু আসে আর দেখে আমি টেবিলে কার সাথে যেন কথা বলছি, অদৃশ্য কেউ। আম্মু এসে বকাঝোকা করলো। আমি রাগে গিয়ে রীতিমতো গ্লাস ভেঙে আম্মুর গলায় ধরিয়ে দিয়ে বললাম, ওর একটা কাছে কথা বলবি একদম মেরে ফেলবো। আমি কার সাথে কথা বলি তুই দেখছিস না? নাটক কেন করছিস? আমি আমার রাফিয়ার সাথে কথা বলছি। তোরা কেউ কেউ আমায় আর আমার রাফিয়াকে কখনো আলাদা করতে পারবি না। আলাদা করতে চাইনি তোদের সবাইকে মেরে ফেলবো। তারপর আমি রাফিয়ার হাত ধরে রুমে চলে যাই। তো রাফিয়াকে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছিলাম, সেটা আমি বুঝতে পারিনি ঘুণা করে। 3 দিন যেন আমি সাইকো হয়ে যাচ্ছিলাম। তারা টিকতে না পেরে বাবা বললেন, পরে তো ডাক্তার দেখালাম, কবিরাজকে কল করেছি, কবিরাজকে সমস্ত ঘটনা খুলে বললাম, কিন্তু কবিরাজ বলল আপনার ছেলে সম্পর্কে কেন জড়াইছে? আমি নিষেধ করেছিলাম না, কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায় নেই, বা কেউ আপনাদের পরিবারকে কারো যাতে করলে মায়াবিনী আবার মুক্ত হয়ে যাবে। দেখুন, আপনাদের কাজ করতে গিয়ে আমার একটা হাত কিন্তু অচলে গেছে, আর তার বিনিময়ে আপনারা এই দিনে নামারে শোনেন, আমি এগুলো সারিয়ে দিচ্ছি। তার আগের বার কিভাবে মুক্ত পেয়েছিল জানেন? আপনার চাচাতো ভাই আপনার সম্পত্তির জন্য আপনার পরিবারের উপর কালো জাদু করেছিল। তো সে জিন তো আর জানতো না, আপনার চাচাতো ভাই জানতো না যে আপনাদের ক্ষতি করার জন্য অলরেডি একটা জিন আপনাদের পরিবারের পিছনে বসে আছে। আর মায়াবিনী এমন একটা জিন যে তার কোনো কিছুতে রীতিমতো ভাগ দেয় না। মারলে মায়াবিনী মারবেন, নাইলে আর কেউ নাই। তাই তাবিজ করে জিনটাকে চালান করা হয়েছিল, তাকে মায়াবিনী মেরে ফেলছে। আমি একজনের নাম্বার দিতেছি, সে অনেক বড় হুজুর, তারে কল কুড়া আপনার নাম বলবেন কেমন, আর আমার নাম বলবেন, জান পাঠাইছি। তারপর কবিরাজ থেকে নাম্বার নিয়ে আব্বু কল করে, কবিরাজের কথা বললো এবং কবিরাজের কাছে অনেক কান্নাকাটি করে। তারপর হুজুর বলে উঠলো, আমি কাল আসবো কেমন। তারপরে তিনি হুজুর আসে, এসে আমাকে রুমে নিয়ে আসে, আমার সাথে কথা বলে, আমায় এভাবে সাধারণ প্রশ্ন করে। আমি উত্তর দিই। আমার রুম থেকে বেরিয়ে হুজুর বললেন, আমি কিছু জিনিসের নাম দিতেছি, ঠিক আছে, এগুলো নিয়ে আসেন, যান, আজ রাতে আমি আসনে করবো, ঠিক আছে, তারপর সব জানা যাবে। আপু সবকিছু নিয়ে আসেন। তারপর হুজুরের সামনে 3টা মোমবাতি জ্বালালেন আর আমার সামনে 3টা মোমবাতি জ্বালালেন। কিছু আমল করলেন। মায়াবিনী আসছিল না। প্রায় 1 ঘন্টা আমল করার পর মায়াবিনী চলে আসে, আমার উপরে ভর করলো। মায়াবিনী মানে আমি তখন বললাম, আমায় ডেকেছিল হুজুর, অনেক অপেক্ষা বুঝে করিয়েছি। হুজুর তখন বললেন, এসব কেন? মায়াবিনী তখন বলল, হায় হায়, আপনি দেখে কিছুই জানেন না, আমায় না জেনে ডাকছেন, যান আগে জেনে আসুন, তারপর ডাকবেন, ঠিক আছে। পরে আরো অনেকবার ডাকা হয়, কিন্তু মায়াবিনী আর আসে না। এরপর আব্বুকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা আমার সমস্ত ঘটনা খুলে বললাম তো কি হয়েছিল। তারপর আব্বু হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললেন। বলছেন, আব্বু ঘটনার সূত্রপাত আজ থেকে 40 বছর আগে। আমার বাবা একজন কৃষক ছিলেন, সে কৃষিকাজ করতেন আর বর্ষার মৌসুমে নৌকা দিয়ে যাত্রী পারাপার করতেন। সে কাজ নিজে নিজে করতে পছন্দ করতেন।
জমির ঘাস পরিষ্কার করার জন্য লোক রাখতেন না। আর তখন আমি নতুন নতুন বিয়ে করেছিলেন আমি আম্মুকে। বর্ষার সময় তখন নতুন পানি আসে জমিতে, আখ বপন করেছিল। আর সেই সুবাদে বাবা জমিতে যায় আখের পাতা পরিষ্কার করার জন্য। পাতা পরিষ্কার করছে, সেই সময় দেখতে পায় একটা ছোট সাপ সাঁতরিয়ে সাঁতরিয়ে যাচ্ছে। বাবা কিছু না ভেবে সাপটাকে এক কোপে 2 খণ্ড করে ফেললো এবং দেখতে পায় সাপটাকে 2 খণ্ড করার কিছুক্ষণ পর সাপটা ভ্যানিশ হয়ে যায়। পার করতে যাবে সেই নৌকা দিয়ে বের হলো এবং নদীর পাড়ে বসেছিল যাত্রীর অপেক্ষায়। রাত তখন কটা হবে? 11টা। আমার বাবা দেখতে পায় একটা মেয়ে আসছে, এসে বাবাকে জিজ্ঞেস করলো, কবরস্থানে যাবেন? বাবা তখন বললেন, এত রাতে আপনি একা একটা মাইয়া ওখানে কি করবেন? এত রাতে বাইরে থাকাটা ঠিক না। মেয়েটা তখন আমার বাবাকে বলে উঠলো, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, খুব মনে পড়তেছে, তাই কবর জিয়ারত করতে যাবো। বাবা তখন ভাবলেন, একা একটা মেয়ে এত রাতে যদি কোনো খারাপ কিছু লোকের হাতে পড়ে যেত সমস্যা, তাছাড়া যাত্রীও নেই, নিয়ে যাই, সমস্যা কি? বাবা তখন বললেন, টাকা বাড়িয়ে দিতে হবে, তাহলে যাবো। মেয়েটি তখন বললো, ঠিক আছে। তারপর মেয়েটি নৌকায় উঠে বাবা কবরস্থানে নিয়ে যায়। মেয়েটি তখন বলল, আপনি দাঁড়ান, আমি আসতেছি। এই বলে মেয়েটি যায়। বাবার মেয়েটির জন্য রীতিমতো অপেক্ষা করতে বসে থাকে, কিন্তু মেয়েটা আসছিল না দেখে বাবা কবরস্থানের উপরে যায়। এ যা দেখতে পায় সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তিনি দেখতে পান মেয়েটি বিশাল আকারের রীতিমতো সাপের রূপ ধারণ করে আছে। মেয়েটার নিচের অংশ বিশাল আকারের সাপ, আর উপরের অংশ, তার কাঁধের অংশ রীতিমতো সাপ ঘুরে বেড়াচ্ছে। বাবা দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায়। বাবা দেখতে পায় সে একটা হাত দিয়ে কবর থেকে লাশ উঠে উঠে এক মুখে পুড়ে ফেললো, আর আরেকটা লাশ উঠে বাবার দিকে ঘুরে বাবাকে বলল, খাবি? দে একটু খা। আরে খা না, এই খা, একটু খা। বাবা এসব দেখে সাথে সাথে হুঁশ হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়। তারপর সকালে কবরস্থানের পাশ দিয়ে সকালে কিছু লোক যাচ্ছিল, তারা রীতিমতো বাবাকে দেখে বাবাকে চিনতে পারে। তারপর তারা বাবাকে পৌঁছে দেয় বাসায়। বাবার জ্ঞান ফিরে আসার পর সে আমায় আর আমার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। বাবা মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে এবং ইমাম এসে পানি পড়া দিয়ে যায়। সেদিন রাতে বাবা স্বপ্নে দেখে যে বাবা নদীর পার নৌকা দিয়ে রীতিমতো বসে আছে। নদীর থেকে একটা কথা রীতিমতো ভেসে আসছে, সাপ মারবি সাপ? আরে মারতে না, একটা কোপ দিয়ে মেরে ফেল। বাবা নদীর দিকে তাকাতে দেখতে পায় সে 3 মাথাওয়ালা সাপটি বাবার দিকে হাত বাড়িয়ে দেখে বলল, একটা কোপ দে না, একটা কোপ দে। কে দিবি না কোপ? তাহলে কিন্তু তুই মরবি। না, আমি না, তুই তোকে দে, আমি মারবো না। যে পর্যন্ত না মরবি সে পর্যন্ত তোকে আমি ছাড়বো না, না না ছাড়বো না। তখনই বাবার ঘুমটা ভেঙে যায়। মা জিজ্ঞেস করলেন কি হয়েছে। বাবা তখন বললেন, এমনি একটা খারাপ স্বপ্ন দেখেছি, ঘুমাও। বাবা উঠে টয়লেটে যাবে, সে দেখতে পায় দরজার সামনে 2 টুকরো একটা করে সাপ পড়ে আছে। সে হতভম্ব হয়ে যায় যে এই সাপটা এখানে এলো কিভাবে। সে সাপটিকে উঠিয়ে জঙ্গলে ফেলে দেয়। এইভাবে মায়াবিনী বাবাকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে শুরু করলো। এতে কাজ হচ্ছিল না দেখে সে তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। বাবা একদিন কাজ শেষ করে বাড়িতে আসছিলেন। সে এসে দেখে রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মাথা তার মাথার হাত থেকে রীতিমতো 7 থেকে 8 হাত দূরে আছে এবং তার মাথায় রীতিমতো পোকার কিলবিল করছে। মেসি বাবাকে বললেন, আমার একটা কোপ দে, দাঁতে কোপ দে। এরকম ভাবে বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছিল বাবাকে এবং নানাভাবে অত্যাচার করা শুরু করে। একদিন সকালে মা ঘুম থেকে উঠে দেখলেন যে বাবা মারা গেছে এবং বাবাকে দাঁত দিয়ে কোপিয়ে কেটে ফেলা হয়েছে মাথাটা। রক্তে পুরো বিছানা যেন ভেজে গেছে। মা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আমরা শেষ দেখি বাবার এই অবস্থা। আমরা সবাই রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে আছি। তখন নাইমের মা গর্ভবতী ছিল, আমার বড় ছেলে বকুন তখন পেটে ছিল। আমি খুব ভেঙে পড়ি, বাবা এইটা কি করলো, এখন এমন একটা কাজ করতে পারলো। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। একদিন মা স্বপ্নে দেখে একটা মহিলা তার মাথা কাটা। সে মাকে বলছে, তোর বাচ্চা আমাকে দে, দিয়ে দে, আমার নইলে এই দাঁত দিয়ে তোর শাশুড়ির মাথাটা যেমনি মেরেছিলাম না, এমনি তোর বাচ্চাকে শেষ করে দেবো। নাইমের মা রীতিমতোটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে চিৎকার করে দেয় এবং আমায় জড়িয়ে ধরে রীতিমতো কান্না করতে থাকে।
আমি ওকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর স্বপ্নের সমস্ত ঘটনা করে বলে। আমি খারাপ স্বপ্ন দেখেছি বলে কথাটা উড়িয়ে দিয়ে স্বাভাবিকভাবে নিই। আর এই স্বাভাবিকভাবে নেওয়াটা সবচেয়ে বেশি ভুল ছিল। আবার নাইমের মা প্রতিদিন এভাবে চিৎকার করে উঠতো আর সে একই স্বপ্নের কথা বলতো। আমি মসজিদের ইমামকে বলে উঠলাম পানি পড়া নিয়ে আসি, এবং তাতেও কোনো কাজ হচ্ছিল না। তার কিছুদিন পরে আমাদের ঘরে রীতিমতো আলো করে এলো একটা বড় ছেলে, এবং মোহন আসে আমাদের মাঝে। সে যে কিছুদিনের অতিথি হয়ে আসবে তাও ভাবতে পারেনি। মোহন জন্ম নেওয়ার কিছুদিন পর ঘটনা করতে শুরু করলো। একদিন রাতে মোহনের জন্য দুধ গরম করে আনার জন্য রান্নাঘরে গিয়েছি, এবং রান্নাঘর থেকে এসে দেখি মোহনের চারপাশে শুধু সাপ আর সাপ, এবং এরা দেখি অজ্ঞান হয়ে যায়। আমার মা নাতিকে রীতিমতো কোলে করে নিয়ে আমার ঘরে চলে আসে, এবং সে দেখে যে অজ্ঞান হয়ে পড়ে আছে তার নাতি। মা জ্ঞান ফেরানোর চেষ্টা করার সাথে সাথে দূর থেকে মোহন কোলে করে নিয়ে চুমু খেতে থাকে একজন, আর বলে উঠলো আমার ছেলের কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে। মা তখন জিজ্ঞেস করলো মোহনের কিছু হবে মানে? তুমি অজ্ঞান হলে কিভাবে? তারপর মাকে বললেন কেন অজ্ঞান হয়েছে? মা হয়তো ভুল দেখেছে, ছেলেকে অনেক ভালোবাসে তো, তাই হয়তো উল্টা পাল্টা চিন্তা করছে। তার পরের দিন দুপুরবেলা নাইমের আম্মু মোহনকে নিয়ে ঘুমিয়েছিল। ছেলের হঠাৎ কান্না শুরু হয়ে যায়, অনেকক্ষণ পর কান্না থামলো। এভাবে প্রায় মাঝে মাঝে কান্না শুরু করে দিত, আবার কিছুক্ষণ পর থেমে যেত, যে পর্যন্ত না অস্থির হয়ে যাবে। তার মাঝে আবার একদিন নাইমের আম্মু দেখতে পায় যে খাটে বসেছিল, খাট থেকে নামতে যাবে এমন সময় মেঝেতে গলা কাটা হাজারো সাপ এসে চিৎকার করে ওঠে। আমি বাইরেই বসেছিলাম, দৌড়তে এসে দেখি হাঁপাচ্ছে। জিজ্ঞেস করতে বলল সাপ সাপ। আমি তখন বললাম সাপ সাপ কোথায়? মেঝেতে দেখ গলাকার সাপ। অনেক কষ্টে ওকে সান্ত্বনা করে। তারপর একদিন ও মোহনকে ঘুম পাড়িয়ে দেই এবং রান্না করতে চলে যায়। রান্না করে এসে দেখি মোহন আর নেই, সে আমাদের বিদায় দিয়ে চলে গেছে। আমাদের ছেলে মারা গেছে, নাইমের মা বাবার মতো হয়ে যায়। ছেলে হারানোর বেদনা একমাত্র একজন বাবা মা জানে। আমি নিজেই নিজেকে সামলাবো নাকি ওকে সামলাবো বুঝতে পারছিলাম না। তার কয়েক মাস পরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। তার মাঝে আবারও খুশির একটা খবর আসে, ও আবারও গর্ভবতী হচ্ছে, আবারও আগের মতো স্বপ্ন দেখতে শুরু করলো। আমি খুব ঘাবড়ে যাই। একদিন গাছের নিচে বসে কাঁদছিলাম, আমার এক বন্ধু আসলো, আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম, এবং ও তারপর কবিরাজের কথা বললো। প্রথম পর্বে কবিরাজের কথা বলেছিল, আপনাদের ওস্তাদের কথা বলি। তারপর আমি আর আমার বন্ধু মিলে তাদের সাথে দেখা করি, তাকে সমস্ত ঘটনা খুলে বলি। সে তখন বলল আজ তোমার আর তোমার স্ত্রীর নাম লিখে দাও, ঠিক আছে? যাও, আমি কাল জানাবো। আমরা তারপর চলে আসি। পরের দিন আমি আবারও যাই কবিরাজের কাছে। আমি নাইম যেন এসব শুনে হতভম্ব হয়ে যায়। কবিরাজ তখন বলল তোমার বাবার একটা ভুলের শাস্তি পাইতেছ তোমরা, বুঝতে পারলা? তোমার বাবা একটা সাপের বাচ্চাকে দাঁত দিয়ে খুব দেরিতে মতো দুই ভাগ করে দিছে। আসলে সেটা কোনো সাপ ছিল না, সে একটা জিন ছিল, জিনের বাচ্চা ছিল। এখন আমাদের ক্ষতি করতেছে ওই জিনটা। মা আর ও অনেক বেশি শক্তিশালী, আর হুকুম পালন করার জন্য জিন রয়েছে আর হুকুমের গোলামরা। কিন্তু ও নিজে এসেছে কারণ আর একমাত্র মেয়ে তোমার বাবা খুন করেছে, বুঝতে পেরেছ? তোমার বাবাকেও মারছে, তোমার বাবাকে দিয়ে তোমার বাবার গলা কাটিয়েছে, তোমার বাচ্চাকে এই জিন মেরেছে, আর লেজ দিয়ে পেঁচিয়ে রীতিমতো নিঃশ্বাস বন্ধ করে রাখছে, ঠিক আছে? আর এখন আপনার স্ত্রী গর্ভে যে সন্তান আছে, আপনার এখন তাকে মারার জন্য পরে আসে, ঠিক আছে? এইগুলো শুনে আমি কেঁদে দিই। আমি কবিরাজের হাত ধরে বললাম আপনারা করুন, কিছু একটা করুন। কবিরাজ তখন বলল চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, তিনি সবকিছু দেখতেছেন, তিনি সব জানেন, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। চলো আমার বাসায় চলো। কবিরাজ আরো বললেন যাওয়ার সময় যা যা বলবো বাসা থেকে কিনে নেবেন, কেমন? তারপর আমরা কিছু জিনিসপত্র নিয়ে বাসায় আসি। বাসায় ঢোকার সময় কবিরাজ খেয়াল করলো বাসার চারদিকে সাপ যেন রেগে ফোঁস করছে এবং চারিদিক দিয়ে রীতিমতো আসছে। কবিরাজের শরীর বন্ধ করে আমার বাসায় প্রবেশ করলো এবং সে আমার পুরো বাড়ি ঘর যেন দেখলো। তার কাছে মনে হচ্ছিল আমাদের বাসায় কেমন যেন একটা কালো ছায়া আছে। বাড়ির চারপাশে মনে হচ্ছিল হাজার হাজার সাপ যেন ফস করছে। কিছু সময় পর বাতাসের সাথে কথা ভেসে আসে, মাথা কাটবি মাথা, নে দানে।
এই বলে মনে হচ্ছিল ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। পুরো বাড়ি যেন সে হাসির শব্দ ভরে গেল। কবিরাজ কিছু একটা পরে রীতিমতো বাড়ি আর প্রতিটা রুমের দরজার সামনে জমজমের পানি ছিটিয়ে দিল। আর তার কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। তারপর কবিরাজ কিছু জিনিস দিলেন। তারপর সেই জিনিসগুলো দিয়ে কি যেন সার্কেল সাজালো। তারপর কবিরাজ আমায় বলল, আপনি এখানে বসেন আর আপনার স্ত্রীকে এই চক্রে বসান, ঠিক আছে? চক্রে বসানোর আগে নাইমের আম্মুকে বলল, সাথে দেখবেন, ভয় পাবেন না কেমন? আর এই চক্রের মাছ দিয়ে বেরোবেন না, নইলে কিন্তু আপনার বাচ্চাকে কিন্তু আমি বাঁচতে পারবো না। তারপর অনেকক্ষণ আমল করার পর সেই জিনটা আমার ভেতরে প্রবেশ করানো হয়। অ্যান্টি এটা আসার পর আমার মানে জিনটাই কবিরাজ সালাম দেয় আর বলল, আসসালামু আলাইকুম, কে আপনি? আমি তখন বললাম, আমি মায়াবিনী। কবিরাজ তখন বলল, আপনি কেন এসেছেন সেটা আমি জানি। আপনার সন্তানকে ভুল করে ওর বাবা মেরে ফেলছে, ওনাকে তো মেরে ফেলছেন, তাহলে এখন তাদের কেন এত কষ্ট দিতেছেন বলেন তো? ওনার বাচ্চা ছেলেটাকে মেরে ফেলছেন। আমি যেন হাসতে থাকি আর বললাম, আমার বাচ্চাটা কি দোষ করেছিল? তাদের তো কোনো ক্ষতি করে নাই, তোর আমার বাচ্চাকে কেন মারলো? মানুষের বাচ্চা হলে পশু বাচ্চা কি পুতুল নাকি? মানুষের বাচ্চা যা কিছু করতে পারে, আমি ওদের কাউকে ছাড়বো না। একটা একটা করে সব কটাকে মারবো। ওর বাবাকে মেরেছি, ওর বাবা তো মরতে চাচ্ছিল না, কত যে কষ্ট হয়েছিল, কত যে কান্নাকাটি করছিল, তখন আমার যে কতটা ভালো লাগছিল। আমি কি করেছি জানোস? ওর স্ত্রীর পাশে শুয়ে ওর হাত দিয়ে ওর গলা কাটিয়েছি। তখন আমার অনেক শান্তি লাগছিল, বুঝতে পেরেছিস? তারপর বাচ্চা কিভাবে বেঁচে জানিস? শোনো, ওই বাচ্চাটা কি হবে, ওটা একটা হারামি ছিল। হারামির রক্ত তো হারামি হবে, তাই না? আমি রুমে আসতে হারামির বাচ্চা চিৎকার করা শুরু করতো। একদিন কত সুন্দর সুযোগ পেয়ে গেলাম, আর মা কান্না করতে গেছে, কত সুন্দর করে ঘুমাচ্ছিল। রীতিমতো হারামির বাচ্চাটা চাচ্ছিলাম ওকে গিলে ফেলবো। তারপর ভাবলাম কি ফেলবো, আর লাশ তো আর বাবা মা দেখবে না, তেমন কষ্ট পাবে না, তাই আর কি করার, লিজ দিয়ে পেঁচিয়ে মারে ফেললাম। ওটা বাঁচার জন্য কত কতরাচ্ছিল, আমি দ্বিতীয়বারের মতো আবার সে শান্তিটা পেলাম যখন কড়া পাগলের মতো কান্নাকাটি করছিল। আমি দেখে খুব আনন্দ লাগছিল। এইটা শুনে নাইমের মা রীতিমতো হুঁশ হারিয়ে ফেললো এবং আমার উপরে রীতিমতো রেগে মারতে মারতে যাবে। এমন সময় কবিরাজ জমজমের পানি ছিটিয়ে মারে এবং ওর সাথে সে শান্ত হয়ে যায়। আর কবিরাজ বলল, শান্ত শান্ত, আপনি কি করতে আছিলেন জানেন? হ্যাঁ, আপনি এখান থেকে বেরোলে কি হতে যাচ্ছিল বুঝতে পারছেন? আপনি এখান থেকে বের হওয়ার জন্য এগুলো করছে। আমি হাসতে থাকি। কবিরাজ রেগে বললেন, এই পরিবার ছেড়ে চলে যা, চলে যা। আমি তখন বললাম, কেন যাবো? তুই বললে কি আমি চলে যাবো নাকি? কবিরাজ তখন সূরা পড়তে শুরু করলো আর আমি হাসতে থাকি। আমার হাসিটা দেখে কবিরাজ বলল, হাসতে থাক, যত খুশি হাসতে থাক, হ্যাঁ, তোর আর নিস্তার নাই, কথাটা বুঝছস? হ্যাঁ। অনেকক্ষণ সূরা পড়ার পর আমি রীতিমতো কাঁদতে থাকি আর বলতে থাকি, থাম কবিরাজ, থাম 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 কবিরাজ থাম। কবিরাজ না থেমে রীতিমতো পড়া শুরু করলো। একটা সময় কবিরাজ মায়াবিনীকে বোতলে বন্দি করে ফেললো। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং কিছুক্ষণ পর জ্ঞান আসার পর কবিরাজ আমাদের কিছু পানি পড়া দিয়ে দেয় আর বললো, প্রতিদিন সন্ধ্যার আজানের পর পানিগুলো রীতিমতো বাড়িতে ছিটিয়ে দিবেন। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমার ঘরে আলো করে রীতিমতো আমার মেয়ে চলে আসে আমাদের পরিবারে। তারপর থেকে আরেক ছেলে হৃদয় আমাদের সংসারের মেহমানের মতো হয়ে চলে আসে। তারপর নাইম আসে আমাদের পরিবারে। আমার চাচাতো ভাই হারামের বাচ্চা আমার খেয়ে আমার পরে এখন আবার আমারই ক্ষতি করতে চায়। আমার জায়গাও রীতিমতো ঘর বানিয়ে থাকতে পেরেছি। আর এখন আমার জমির উপরে পরিবারের উপরে কালোজাদু করেছে। ওর জন্য আবার মায়াবনী ছাড় পেয়ে যাচ্ছে। আবার আমার বোকা ছেলেটা কেন ওর সাথে প্রেম করতে গেল। এতক্ষণ ধরে হুজুর বাবার মুখে সব কিছু শুনছিল। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। আমি উঠে হুজুরের গলা চাপ দিয়ে ধরি এবং বললাম, কি রে চামড়ার বাচ্চা, তুই আমার কাছ থেকে রাফিয়াকে সরাতে চাস? তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। আমার থেকে আমার রাফিয়াকে কেউ সরাতে পারবে না, কেউ আমাকে আলাদা করতে পারবে না। যে আমাদের মাঝে আসবে তাকে আমি মেরে ফেলবো। হুজুর পকেট থেকে কি যেন একটা বার করে আমার নাকের সামনে ধরলেন। আমি যেন অজ্ঞান হয়ে যায়। তারপর আমার রুমে চলে আসি।
আমায় বেঁধে রাখা হয়। হুজুরের সাথে থাকা সে জিন কিছুক্ষণ পরে আসে এবং ওদের হুজুর জিজ্ঞেস করলো, কি হয়েছে, খবর পেলেন কিভাবে? জিনদের মধ্যে একজন বলল, এই ছেলেকে কালো জাদু করা হয়েছে। তখন হুজুর বলল, মানে? ওখানে যে বললো এটা ওনাদের পরিবারের সাথে জিনের শত্রুতা হয়েছে। জিনটা তখন বলল, হ্যাঁ, এইটা যেমন সত্য, আমি যেটা বললাম সেটাও সত্য। এই ছেলেকে কোনো মানুষ নয়, উল্টাটা জিন নিজে কালো জাদু করেছে। আর সেজন্য ছেলেটা মায়াবিনী মায়ের উপরে রীতিমতো ফেসে গেছে। জিনটা তখন আরো বলল, ওকে ঘুমের ভেতরে কিছুটা খাইয়ে দেওয়া হয়, আর রাফিয়াকেও মায়াবিনী মেরেছে। মেয়েটার উন্নত পেঁচিয়ে গলে ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। সময় ভাবে যে মেয়েটা সুইসাইড করেছে, আর এখন রাফিয়া মেয়েটার রূপ ধারণ করেছে, এটাকে ওর মায়ায় ফাঁসিয়ে ফেলেছে, সেজন্য এত পাগলামি করছে। হুজুর তখন বললেন, কাল মায়াবিনীকে ডাকবেন, আমরা 7 জন তোমার সাথে থাকবো, ঠিক আছে? রাখা ভালো, হুজুরের সাথে 7 জন জিন থাকতো এবং তিনি বললেন, তুমি এক কাজ করো, তুমি আজ এখানে থাকো। আর হ্যাঁ, ওকে কিন্তু বন্দি করা যাবে না, কারণ ওকে যত বন্দি করা হবে তত ফিরে ফিরে আসবে। মায়াবিনী 3টা মাথা। কবিরাজ তখন বললেন, আসলে কি ওর 3টা মাথা? জিনটা তখন বললেন, ওর একটা মাথা, আর ওর মায়ায় ক্ষমতা এক একটা মাথায়। আর এটা হলো ওরকে বন্দি করলে ও যাতে কোনোভাবে ছাড়া পেয়ে যায় সে ক্ষমতার জন্য। কবিরাজ তখন তাকে জিজ্ঞেস করলো, তাহলে কি করবো এখন? জিনটা তখন বললেন, কাল ওদেরকে ডাকবে, যদি না যায় এই পরিবারকে ছেড়ে, তাহলে ওর ব্যবস্থা আমরা 7 জন মিলে করবো। চিন্তা করো না, আল্লাহ সর্বশক্তিমান। এই সময় আমার আবারও জ্ঞান ফিরে আসে। আমি দেখতে পাই আমার হাত পা রীতিমতো বাঁধা, শিকল দিয়ে বাঁধা। আমি চিৎকার করতে থাকি আর বলতে থাকি, আমার থেকে কেউ আমার রাফিয়াকে আলাদা করতে পারবি না, তোদের কাউকে আমি ছাড়বো না, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। আমি চিৎকার করে গেলে বলতে থাকি। তারপরের দিন আমাকে আবারও আসনে বসানো হয়, আমার বাঁধন খোলা হয়, আর সাথে সাথে আমি যে দৌড়ে নিয়ে একটা ফালা দিই, আব্বুকে রীতিমতো গলাটা পেঁচিয়ে ধরি আর বলতে থাকি, পেটের জানার বাচ্চা, আমাকে আমার থেকে রাফিয়াকে সাথে চাস? কাল রাফি আমার কাছে কেন আসে নাই? তুই কি করছিস সত্যি করে বল, তুই আমার আর রাফিয়াকে আলাদা করতে চাস? তোকে আজ আমি মেরে ফেলবো। এই সময় হুজুর রীতিমতো আমাকে ছাড়াতে চেষ্টা করলো এবং চিল্লাচিল্লি শুনে পাশের বাসার লোকজন চলে আসে আর আমাকে ছাড়ানো হয়। তারপর কয়েকজন ধরে নিয়ে গিয়ে আমায় আসনে বসালো। এরপর কিছুক্ষণ আমল করার পর মায়াবিনী আমার শরীরে প্রবেশ করলো। মায়াবিনী এসে গান সরিয়ে দিল, অদ্ভুত এক গান। হুজুর তখন বললো, চুপ চুপ, একদম চুপ, তোর গান শুধু তোকে ডাকেনি, বুঝতে পেরেছিস? মায়াবিনী তখন বললো, তুই কেন ডেকেছিস আমায়? আমি তো সুন্দর গান গাচ্ছিলাম, গানটা তো শেষ করতে পারলাম না। হুজুর তখন বললো, তুই কে মরতে করবি নাকি বিয়ে তো করে চাবো, কোনটা বল? আমি মানে মায়াবিনী তখন আমার ভেতর থেকে বলে উঠলো, খেলাটা তো আমি শুরু করি নাই, তবে শেষটা আমি শেষ করবো, কাউকে বাঁচতে দেবো না। হুজুর তখন বললো, আর কত মানুষের জীবন নিবি তুই? হ্যাঁ, সত্যি করে বল। আমার ভেতরে থাকা মায়াবিনী বলল, তুই আমার কিছু করতে পারবি না, আর তোর সাথে থাকা চামচাগুলো না। তখন হুজুর বলল, দেখা যাক তাহলে। হুজুর আমার সামনে এসে আমার মাথায় হাত দিয়ে রীতিমতো সূরা লাহা পড়া শুরু করলো। তার হাতের আংটিটা খুলে আমার কপালে চাপ দিয়ে ধরলো। আমি চিৎকার করে বলতে শুরু করলাম, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। হুজুর তাও যেন পড়ছে তো পড়ছে, একটা সময় মায়াবিনী টিকতে না পেরে মুহূর্তে যেন পানিয়ে যায়। হুজুরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই আর আমার শরীর থেকে চলে যাবে। এমন সময় সেই 7টা জিন মায়াবিনীকে ছাপতে ধরে, বেধরম যেন মারতে শুরু করলো। তার একটা মাথা 2 জন জিন মিলে টেনে ছিঁড়ে ফেলে দেয় এবং আরেকটা মাথা আরেকজন ছিঁড়ে ফেলে দেয়। আর বড় জিনটাকে রীতিমতো মায়াবিনীর মাথা টেনে ছিঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর সবকিছুই যেন ঠান্ডা হয়ে যায়। জিনটি তখন হুজুরকে বলল, কে হচ্ছে হুজুর? জাহান্নামে পাঠিয়ে দিলাম, ও যতদিন বেঁচে থাকবে এদের একজনকে মরতে হবে, তাই শেষ করে দিলাম একেবারে। হুজুর তখন বলল, ও তো মারা গেল, তাহলে কালো জাদু কাটাবো কিভাবে? হ্যাঁ, সত্যি করে বল। জিনটি তখন বলল, চিন্তা করো না, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। কিছুক্ষণ পর জিনটা এসে কিছু একটা দিয়ে যায় আর বলল,
ওনাদের বলে দেশ ওষুধটা ভাতের সাথে মিশিয়ে 21 দিন খাওয়াতে, আর নাইমকে ঘরে রাখতে, কিছুতেই যাতে 21 দিন বাইরে বের না হয়। তারপর আমি কিছুদিন তেমন কোনো পাগড়ামি করিনি, বাবা মাকে বকাঝকা করতাম। তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় এবং তারপর থেকে আমার 2 মাস সমস্যা শুরু হয়ে যায়। সব সময় শরীর বন্ধ রাখতেন, অন্তত আমার ঘুমের সময় শরীরটা বন্ধ করতেই হয়। আর একটা হচ্ছে অল্পতে আমি কিছু ভুলে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখন আমি বিয়ে করেছি 1 বছর হলো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। ঘটনার ক্ষেত্রে অনেক জায়গায় গালি ব্যবহার করা হয়েছে, তার জন্য আমি দুঃখিত। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দোয়া করে ঈদটা অনেক ভালো কাটুক, ভৌতিক দুনিয়া আরো বেশি প্রসারিত হয়ে যাক। ঈদ মোবারক। আমি নাইম শেখ বলছিলাম। Oh my God, what a beautiful story. This is undoubtedly super amazing story. Wow. এবং আমি যেন হতভম্বের মতো পড়ছিলাম। Oh my God, কি যেন টাচ স্টোরির ভিতরে, এত সুন্দর ছিল স্টোরিটা, এত ডার্ক। My goodness, that is a beautiful thing, man. Wow. এবং মন ঠান্ডা হয়ে গেছে স্টোরিটা পড়ে, ম্যান। অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আমি বলবো যে আমাদের নাইম শেখ ভাই কিন্তু আজকে থেকে আমাদের ভৌতিক দুনিয়ার সাথে যুক্ত হয়ে গেলেন এবং ইনশাআল্লাহ নাইম শেখ ভাইয়ের অনেক ঘটনা আমাদের ভৌতিক দুনিয়া শেয়ার করা হবে, রহিম কবিরাজের ঘটনা শেয়ার করা হবে, রঘুতান্ত্রিকের ঘটনা শেয়ার করা হবে। মানে দিন দিন নাইম শেখ ভাইয়ের একটা যাত্রা শুরু হয়ে গেল। তিনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে ভৌতিক কথা, সেখানে তিনি একদম সিনিয়র অফিসার স্টোরি টেলার হিসেবে আছেন এবং ভৌতিক দুনিয়াতে তিনি আজকে থেকে পদার্পণ করলেন। তার স্টোরি আমি এখানে শেয়ার করলাম। আশা করছি আপনাদের বেশ ভয়ঙ্কর রকমের ভালো লেগেছে এবং কালো জাদুর ঘটনা আসলে সবারই অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই কালো জাদুর ঘটনাটা বেশ অন্যরকম, বেশ গুরুগম্ভীর এবং বেশ ডিপ লেভেলের ছিল এবং খুব জেনারেশন ওয়াইজ একটা স্টোরি ছিল। দ্যাট ইজ আ মেসমারাইজিং স্টোরি, ম্যান। নামশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এরকম অসাধারণ ঘটনা আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য। এবং আপনার প্রতিটা ঘটনা ইনশাল্লাহ ধীরে ধীরে সব এখানে পাবলিশ হবে আলহামদুলিল্লাহ। যে ভৌতিক কথার মতো ভৌতিক দুনিয়া আরো অনেক বেশি প্রসারিত হবে, তার জন্য সব কন্টেন্ট এখানে আসবে আলহামদুলিল্লাহ। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টোরি এবং আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি চাই যে আপনারা ঘন ঘন কমেন্ট করেন, দারুণ দারুণ সব কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ইচ্ছা, আপনাদের চেতনা, আপনাদের ভালো লাগা, আপনাদের বন্ধু লাগা। সো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি ভৌতিক দুনিয়ার পক্ষ থেকে। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে। আবারও বলছি 200তম এপিসোড, কিন্তু একটা নতুন একটা স্টোরি আসছে, ব্র্যান্ড নিউ, কৌশিক ব্যানার্জির ঘটনা। এবং যারা যারা ভৌতিক কথা অনিমেষ ফ্যান আছেন, ঠিক তার ঘটনার মতনই কৌশিক ব্যানার্জির ঘটনা আপনারা শুনবেন। আশা করছি ভৌতিক দুনিয়া আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে তখন। দেরি করবো না, চলে যাচ্ছি এখনকার মতো। ইনশাল্লাহ আগামীকাল আবার কথা বলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।